আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলা ট্রিবিউন ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি রাখুল রানা এই মুহূর্তে কারওয়ান বাজারে অবস্থান করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মালয়েশিয়া প্রবাসীরা তারা কিন্তু রাস্তা ব্লকেট করে কারওয়ান বাজার এই যে মেন মোড় রয়েছে এইখানে কিন্তু তারা এখন অবস্থান করে উত্তেজনা বিরাজ করছে। দর্শক, গত বছরের 31শে মে মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সে দেশে যেতে না পারা কর্মীরা এবার কিন্তু অবস্থান কর্মসূচি ডাক দিয়েছেন। এই বৃহৎ অবস্থান কর্মসূচিতে কিন্তু তারা আস্তে আস্তে কিন্তু পর্যায়ক্রমে তাদের জনসাধারণ কারওয়ান বাজারের অভিমুখে কিন্তু আসছে। আজ 22 জানুয়ারি সকাল 9টায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই অবস্থান কর্মসূচি কিন্তু তারা পালন আরম্ভ করে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তেমন কোনো কার্যকারী পদক্ষেপ না নেওয়ায় শান্তিপূর্ণ এই কর্মসূচি তারা পালন করছেন ইতিমধ্যেই। এই কর্মসূচিতে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ফেরত কর্মীরাও কিন্তু মালয়েশিয়ান এই ফেরত কর্মীদের সঙ্গে যোগদান করেছেন। তাদের মতে 31শে মে কলিং ভিসার সুযোগ পেলেও সিন্ডিকেটের কারণে হাজার হাজার শ্রমিক চরম দুর্ভোগের শিকার হন। স্বাভাবিক অবস্থায় 20-30 হাজার টাকার টিকিট সিন্ডিকেটের প্রভাবে বেড়ে 2,80,000 থেকে 3,50,000 টাকায় পৌঁছে যায়। সিন্ডিকেটের বেঁধে দেওয়া টাকা পরিশোধ করার পরও কিন্তু তারা টিকিট না পেয়ে মালয়েশিয়া না যেতে পেরে শ্রমিকরা এই তাদের অবস্থান কর্মসূচি পালন করেন। আমরা বিগত 3 বছর ধরে করতেছি, আমাদেরকে মালয়েশিয়া নেওয়ার জন্য দালালকে আমরা একজনের 4-5 লাখ করে টাকা দিয়েছি। একটি সাইডে 6 লাখ 7 লাখ করে টাকা দিচ্ছি। এখন বর্তমানে তাদের ঋণের বোঝা হয়ে গেছে আমাদের 10 লাখ 12 লাখ একজনের। দর্শক, এই মুহূর্তে কিন্তু কারওয়ান বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মালয়েশিয়া না যেতে পারা যে 18,000 কর্মী তারা কিন্তু ইতিমধ্যে কারওয়ান বাজারের দিকে আসতে শুরু করেছে এবং তারা তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে এখানে। আমরা বাসায় যে খাইতে পারি না এক সন্তান চাইলে বাবা মা কয় অপমান করে, সে অপমানের সইতে পারি না। আসলে দুঃখের বিষয় যারা পারে নাই তো ছাড়িয়ে না ভাই, আমাদের দাবি হলো একটাই ভাই, আমরা 7-8 লাখ টাকা দিয়ে বসে হয়েছি ভাই, আমাদের কোনো প্রক্রিয়া হচ্ছে না ভাই। আমাদের দাবি একটাই, মালয়েশিয়া যেতে চাই ভাই। আমরা আজ 2 বছর ধরে ঘুরতেছি ভাই মালয়েশিয়া যাওয়ার জন্য, আর 7 লাখ 8 লাখ টাকা আমরা দিয়ে রয়েছি। বাড়ি যাওয়ার মতন কোনো কায়দা নাই ভাই, আমাদের সব কিছু চলে গেছে ভাই। আজকে আমরা পথের ভিখারি ভাই, আমরা সবাই বাড়ি যাওয়ার মতন কোনো কায়দা নাই। আমরা সব আশা ছেড়ে দিচ্ছি ভাই। ডাক্তার ইউনূস সাহেব তখন আসছে ভাই, আমাদের আশার আলো দেখাইছে। সে বলছে মালয়েশিয়া সরকার আসছে, আমরা বলছি প্রতিশ্রুতি দিয়ে গেছে যে আমাদের সবাইকে নেবে ভাই। এখন আমাদের কোনো খালি হচ্ছে বলে কাজ হচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না ভাই। এখন 7-8 লাখ টাকা ঋণ ভাই, বাড়ি গেলে পরে ঋণ আলাদা 10 টাকা দেন, আমরা কোথায় যাবো ভাই? আমাদের কোনো কুল কিনে না ভাই। আমরা একটাই দাবি, আমাদের মালয়েশিয়া নিতে হবে, তা না হলে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের একটাই দাবি, আমাদের আর কোনো দাবি নাই ভাই। আমরা মালয়েশিয়া যেতে চাই ভাই, আমাদের মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা করেন। এই ডাক্তার ইউনূস সাহেব যদি আনোয়ার ইব্রাহিমকে ফোন দেয়,
সে আমাদের এক সপ্তাহের ভিতর মালয়েশিয়া নিয়ে যাবে। তার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আমাদের মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা করেন স্যার। আর তা না হলে আমাদের রাজপথে ছাড়ার কোনো কায়দা নাই, আমাদের বাড়ি যাওয়ার মতো কায়দা নাই। আমরা খুব ঋণগ্রস্ত, অসুস্থ স্যার। আমাদের আর কোনো পথ নাই স্যার, আমাদের বাড়ি যাওয়ার মতো কোনো কায়দা নাই। আমরা আসছি স্যার অনেক আশা নিয়ে আপনার কাছে, আপনারা আমাদের খালি হাতে ফিরে দেন না, আপনারা আমার পাশে দাঁড়ান, আমাদের সবার পাশে দাঁড়ান। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই, আমাদের মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা করুন। আমার বাসা আর বলার মতো কোনো বাসা নাই ভাই। আমার 6 মাসের একটা শিশু, আমি তার একটা দুধ কিনে খাওয়াতে পারি না স্যার। আমি কি অবস্থার ভিতরে আছি, আমরা বলার মতো কোনো বাসা নাই। আমাদের একটাই দাবি, মালয়েশিয়া নিতে হবে। আমাদের যে কোনো কাজে মালয়েশিয়া দিতে হবে স্যার। আমাদের একটাই দাবি, মালয়েশিয়া যাইতে হবে, আর কোনো দাবি না। আমাদের একটাই দাবি, আমরা 7-8 লাখ টাকার আমাদের এই বিষয় হচ্ছে মেন পাওয়ার হচ্ছে সবকিছু হওয়া সত্ত্বেও আমরা কেন যাইতে পারি না? আমরা কেন যাইতে পারি না? আমাদের 18,000 কর্মী, 17,000 কর্মী প্লাস এই বিষয় হচ্ছে মেন পাওয়ার হচ্ছে সবাইকে অনুরোধ করছে আমাদের এই 18,000 কর্মী যাতে আমরা যেতে পারি সেই ব্যবস্থা করেন। আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট। আমি 7 লাখ টাকা দিয়েছি, আমার 2টা দোকান ছিল ফার্নিচারের, আমি সেই দোকান 2টা বিক্রি করে দিছি। আমার এখন কোনো কাজ করার মতো কোনো পরিস্থিতি নাই। আমি কাজ খাইতে গেলে ঘুম আসে না, খাইতে গেলে খিদে লাগে না, কি যে অবস্থার ভিতরে আছি। আমার 6 মাসের একটা ছেলে, তাকে আমি একটা দুধ কিনে দিতে পারি না, আমি এরকম অবস্থার ভিতরে আছি। এনজিও থেকে টাকা উঠাইছি, এনজিও লাগে টাকা দিতে হয়। আমার সুদের ভার টাকা আনছি, সুদা লাগে টাকা দিতে, আমি কোথায় থেকে এখন দিব? আমাদের এই গত 2 মাস আগে আমার মেডিকেল করাইছে, আমার বলছে যে কি প্রফেশনাল বিষয় আমার মালয়েশিয়া নিবে, কিন্তু কোনো কিছু না, মেডিকেলের ডেট চলে গেছে, কিন্তু খালি বলে যে কাজ আছে। ডাক্তার ইউনূস সাহেবের কাছে আমার একটাই অনুরোধ, আমরা যাতে মালয়েশিয়া যেয়ে সুস্থভাবে কাজ কাম করতে পারি, আমাদের এইটাই অনুরোধ যে আমরা যাতে মালয়েশিয়া যেতে পারি। আমাদের একটাই দাবি, আমরা মালয়েশিয়া যেতে চাই, আর কোনো দাবি নাই। আমি টাকাটা দিছি, আমার 2টা দোকান ছিল, 2টা দোকান বিক্রয় করছি, আমার বাপের জমি ছিল, আর আমাদের একটা ভিটা ছিল, সেই ভিটাটা বন্দুক থেকে আর ওই জমি বিক্রয় করে দিছি। এখন সেই ভিটাওয়ালারা বলতেছে যে আমাদের টাকা না দিলে বাড়ি থেকে নেমে যাও। আমি খুব প্রেশার আছি, আমি এখন ঢাকায় চলে আসছি, বাড়ি যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। আজকে আসছি, একজনের কাছ থেকে 1000 টাকা হাওলাত করে নিয়ে স্যার। আমাকে এখন খুব অবস্থা খারাপ। আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান তাহলে আমাদের আর কোনো পথ নাই। আমাদের একটাই দাবি, মালয়েশিয়া যেতে চাই। জি, আমি ফরিদপুর থেকে আসছি। দর্শক যেমনটা শুনছিলেন যে মালয়েশিয়া ফেরত প্রবাসী, তিনি কিন্তু ভরাক্রান্ত হৃদয়ে তিনি কিন্তু এক পর্যায়ে কান্না করে বলছে যে তাদের এখন চলার মতো অবস্থা নাই, তারা ঋণে জর্জরিত, এবং এমন অবস্থায় তাদের এইখান থেকে আসাটা কিন্তু তারা এক পর্যায়ে বাধ্য হয়ে কিন্তু এই জায়গাটাতে তারা আসেন। আপনারা এখানে আসেন। কোনো গাড়িগুলো যাবে না, কোনো গাড়িগুলো যাবে না। আমাদের 7 থেকে 8 মাস হলে আমাদের এই যাবত ঘোরানো হচ্ছে। আমরা 5 থেকে 7 লক্ষ টাকা দিয়েও আজ পর্যন্ত আমরা মালয়েশিয়া করতে পারি না, যেতে পারি না। ভাই আমাদের ফ্যামিলি একেবারে নিঃস্ব হয়ে গেছে। 5 থেকে 7 লাখ টাকা আমরা দিয়ে আমরা এখন ঋণের এখন বোঝা মাথায় নিয়ে আমাদের চলতে হচ্ছে ভাইয়া। আমাদের আর কোনো রাস্তা নাই, আমাদের এক দফায় এক দাবি, আমাদের মালয়েশিয়া আমাদের কবে পাঠাবে, এটা আমাদের এক কথা। এগুলো খারাপ লাগে ভাই, আমাদের জীবনটা আমাদের শেষ করে দিয়েছে, আমাদের একবার বরবাদ করে দিয়েছে। 27শে মে আমাদের ফ্লাইট দেওয়ার কথা, 31শে মে পর্যন্ত লাস্ট ডেট, আমাদের তাও ফ্লাইট দেওয়া নাই। আমাদের ঋণের বোঝায় নিয়ে আমাদের ঘুরতে হচ্ছে ভাইয়া দাঁড়ে দাঁড়ে। এক দাবি
মালয়েশিয়ার তবে নিবি চণ্ডীগড়ের কালোহাত কিছু ত্যাগ করার পরও কিন্তু আপনাদের কোনো কিছু দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, আমার নাম গোলাম রসুল, আমার বাড়ি শরীয়তপুর। আমি পড়াশোনা করতাম, ঠিক আছে। ফ্যামিলির দুর্বলতার কারণে, আর্থিকভাবে দুর্বলতার কারণে পড়ালেখা বন্ধ করে মালয়েশিয়ার জন্য টাকা পয়সা জমা দিই। দীর্ঘ 2 বছর ধরে আমার মালয়েশিয়া ঘোরানোর জন্য নেওয়ার জন্য টাকা পয়সা নিচ্ছি, দালালের কাছে টাকা পয়সা দিচ্ছি। 6 লক্ষ টাকা দিচ্ছি আমি, ঠিক আছে। বলছে যে আমার ই ভিসা হয়েছে, কলিং পেপার হয়েছে, কিন্তু ম্যান পাওয়ার হয় নাই, ঠিক আছে। এই জন্য ম্যান পাওয়ার হওয়ার কথা বলে এবং কি নেওয়ার জন্য 31শে মে 2024 সালে নেওয়ার জন্য টিকিট কাটছে ভুয়া। আমার মানে এয়ারপোর্ট নিয়ে 3 দিন আমি বসেছিলাম, ঠিক আছে। তারপরেও হয় নাই। কিন্তু যে টাকা আমি 6 লক্ষ টাকা ঋণ করে যে টাকা আমি দিছি দালালকে, এজেন্সিকে, কিন্তু এই টাকা এখন প্রায় 10 লক্ষ টাকার উপরে হয়ে গেছে 2 বছরে। 2 লাখ মানে প্রতি বছরে আপনার বছরে লাখ প্রতি 30,000 টাকা সুদ দিতে হয়, ঠিক আছে। জমি বিক্রি করছি এবং কি কিস্তির উপরে টাকা আনছি। আমার বাবা মা নেই, আমার বড় ভাইকে এখন মাইনে নিবে, এটা আমার ভাবি, আমাদের ফ্যামিলিকে এখন মাইনে নিবে। বাবা মা থাকলে কষ্টটা বুঝতে লাঘব করতো। আমার বাবা মা নেই, প্লাস এখন আমার উপরে খুব চাপ সৃষ্টি হইতেছে, ঠিক আছে। জি না, আমি বিবাহিত না, আমার ছোট একটা বোন আছে, কিন্তু তার তো বিবাহ দেওয়ার একটা বন্দোবস্ত করতে হবে, আমার জি খারাপ তো লাগবে, অবশ্যই খারাপ লাগবে। কিন্তু তাই না, আত্মহত্যা করি আমরা, জীবন তো লাশ হয়ে গেছি, পড়াশোনা ছেড়ে দিছি, কিন্তু ফ্যামিলিকে সচ্ছলতা করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইতেছি না, কোনো প্রতিফলন পাইতেছি না। আমরা দাবি শুধু একটাই, আমরা মালয়েশিয়া যেতে চাই, মালয়েশিয়া যেতে চাই এবং সচ্ছল হতে চাই। আমরা আর্থিকভাবে সচ্ছল হতে চাই, পরিবারের সুখ শান্তি ফিরিয়ে আনতে চাই। মানুষ টাকার জন্য কি না করতে পারে, টাকার জন্য ভাইয়ের, বাবা মার, সে ভাই বোনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে থাকে শুধু টাকার জন্য একমাত্র। এবং কি আমরা টাকা পয়সা আনছিল ঋণ করে, আমার মতন কি আরো 18,000 ভুক্তভোগী মালয়েশিয়ার জন্য 31শে মে কলিং ভিসা প্লাস ই ভিসা হওয়ার পরেও এবং কি ম্যান পাওয়ার হওয়ার পরেও মানে 18,000 কর্মী যেতে পারে নাই। আমাদের সবারই সংসারে এবং অশান্তি সৃষ্টি হইতেছে সবারই। আমরা এখন দাবি শুধু একটাই, আমরা মালয়েশিয়া যেতে চাই। এমনকি আমরা যে আমাদের 20 তারিখের ভিতরে, 20শে ফেব্রুয়ারির ভিতরে আমাদের মালয়েশিয়া নিতে হবে এবং লিখিত দরখাস্ত দিতে হবে আমাদেরকে। এবং কি রাজপথ আমরা ছাড়বো না যদি আমাদের এই দরখাস্ত মানে আবেদন না মেনে নেয়। মাননীয় উপদেষ্টাদের কাছে আকুল আবেদন, আমাদের 18,000 কর্মীদের দ্রুত এবং যতটুকু সম্ভব আমাদের দ্রুত মালয়েশিয়া প্রেরণ করুক, এটাই আমাদের দাবি। দর্শক, মালয়েশিয়া ফেরত কর্মীদের কাছ থেকে আমরা যেমনটা শুনছিলাম, তারা এই 20শে ফেব্রুয়ারির মধ্যে তাদের দাবি যদি না মানা হয়, তারা রাজপথ ছাড়বে না বলে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে। সহ এখানে কিন্তু আমাদের দাবিগুলো আমরা উপস্থাপন করছি। আপনারা জানেন 31শে মে 2024 বাংলাদেশের সিন্ডিকেটের কারণে আমাদের দাবিগুলো আমরা পেশ করছি। দাবি নম্বর 1, 2024 সালের 31শে মে সিন্ডিকেটের কারণে যারা যেতে পারেনি, সংখ্যা যতই হোক 20,000 কিংবা 30,000 প্রত্যেককে নিয়ে যেতে হবে। আমার পরিচয়, আমি জসিমউদ্দিন, মালয়েশিয়া যাওয়ার জন্য বাংলাদেশ থেকে 31শে মে পর্যন্ত যে চলমান প্রক্রিয়া ছিল 22-24-এর কলিং বিষয়ে আমি রিক্রুটিং এজেন্সিকে টাকা দিয়েছিলাম। আপনারা জানেন যে আমরা প্রত্যেকেই ঋণগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত। আমরা প্রত্যেকেই 5 লাখ 7 লাখ টাকা করে দিয়েছি, কিন্তু 31শে মের মধ্যে বাংলাদেশ সিন্ডিকেট নামক কালো হাতগুলো আমাদের পাঠাতে পারে নাই। সেখান থেকে আজকে পর্যন্ত আমাদের পাঠাবে করে এখন পর্যন্ত পাঠাচ্ছে না। আপনারা জানেন যে গত 5ই অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিল। তিনি প্রধান উপদেষ্টার কাছে কথা দিয়েছিল আমাদের আটকে পড়া সকল যাত্রীদের পুনরায় তিনি নেবেন, কিন্তু সেই 5ই অক্টোবর থেকে আজকে পর্যন্ত দুদেশের সরকার আলোচনার মাধ্যমে আমাদের পাঠানোর কোনো ব্যবস্থা করে নাই। তো আমরা
সরকারের কাছে অনুরোধ করব, আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত পরিবার 5 লাখ 7 লাখ টাকা দিয়ে আমরা এখন বেকারত্ব জীবন যাপন করতেছি, মানবতার জীবন যাপন করতেছি। আমরা একে তো 5-7 লাখ টাকা ঋণ দেনা, অন্যদিকে আমরা বেকার, আমরা পরিবার নিয়ে বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আমরা যাতে খুব দ্রুত মালয়েশিয়া যেতে পারি সে ব্যবস্থা দুদেশের সরকার আলোচনার মাধ্যমে করবে এবং দ্রুত যাতে করা সম্ভব হয় সে ব্যবস্থা করবে, অথবা আজকে আমরা আমাদের ন্যায্য অধিকার না নিয়ে আমরা রাস্তা থেকে আমাদের আসলে আমরা এতটা কষ্ট লাগে যে আমরা কান্না করতে পারতেছি না, যে আমরা দীর্ঘদিন এই টাকাটার জন্য পরিবারও যাইতে পারতেছি না, ফ্যামিলিকে মুখ দেখাইতে পারতেছি না। আমরা খুবই ক্ষতিগ্রস্ত এবং বিপদগ্রস্ত আছি। আমার একটি বাচ্চা আছে, বউ সংসার আছে। এই বেকারত্ব জীবন এবং টাকা পয়সা না থাকায় খুবই মানবতার জীবন যাপন করতেছি। এ যাবৎ গত 6 মাসে মিনিমাম 20 বার আসছি ঢাকা। এই 20 বার ঢাকা আসা যাওয়ায় প্রত্যেকবার যাওয়া আসা যে খরচ এটাও আমরা দিতে পারতেছি। অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে ঢাকা আসি যাই। প্রত্যেকবারই এজেন্সি বলে ঢাকা আসো, ঢাকা আসো, আমরা ঢাকা আসি। ঢাকা থেকে আমরা আবার ফেরত চলে যাই। একবার এক এক নিয়ম পদ্ধতি বলে, একবার এক এক কথা বলে আমাদের বুঝাইয়া ঢাকা থেকে পাঠাই দেয়। এবার করতে করতে আমরা যে পর্যন্ত মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য বা আমাদের কোনো আশ্বাস বাণী না দেওয়া হবে এ পর্যন্ত আমরা এইখান থেকে মাঠ ছাড়বো না, আমরা রাস্তা থেকে এক চুল পরিমাণ লড়বো না। বলতে চাই, আমাদের প্রথম অবস্থায় টাকা ফেরত দেওয়ার কথা বলেছিল, আমরা তাতে সম্মতি দিয়েছিলাম, কিন্তু আমরা আরেকটা জিনিসও পরিষ্কার করতে চাই, এখানে যারা আমরা আছি প্রত্যেকটা ব্যক্তি 5 থেকে 6 লক্ষ টাকা সুদের উপরে নিয়ে দিয়েছি। প্রত্যেকটা ব্যক্তি 5-6 লক্ষ টাকা আজকে 10 লক্ষ টাকায় রূপান্তরিত হয়েছে। এই 10 লক্ষ টাকার ঘাটতি আপনারা কিভাবে পূরণ করবেন? আমরা আর কোনো টাকা নিতে চাই না, আমরা প্রত্যেকজন মালয়েশিয়াতে যেতে চাই। মালয়েশিয়াতে না নিতে পারলে আমরা রাস্তা থেকে উঠবো না। আপনারা দেখবেন আমাদের কয়েকজন ভাই কাপড়ের কাপড় পরে এসেছে। আপনারাই বলেন কাপড় একজন ব্যক্তি কখন পড়তে পারে? আমরা পরিষ্কার ভাবে বলতে চাই যে মৃত্যুর ভয় পাই না, তাকে আপনারা দমায় রাখবেন। আমরা এই রাস্তায় অবশ্যই কর্মসূচি পালন করবো। আপনারা জানেন, আমি বলতেছি, আপনারা জানেন গত কয়েক মাস আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। উনি বাংলাদেশে এসে আমাদের আটকে পড়া কর্মীদের সম্পর্কে কথা বলে গিয়েছেন। তিনি বলেছেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যারা আটকে পড়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো মালয়েশিয়াতে নিয়ে গিয়ে। কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশ সরকার কি করছে? তারা কেন কার্যক্রম চালু করতে পারছে না? কেন 7 মাস হলো আমাদের এখনো মালয়েশিয়াতে পাঠাইতে পারে নাই? এটা বাংলাদেশ সরকারের ব্যর্থতা। আরো একটি বিষয় আমরা পরিষ্কার করতে চাই, আমরা তো এমনিতেই ভুক্তভোগী, তারপরেও অনেক এজেন্সি আমাদেরকে জোরপূর্বক 80 থেকে 90% এজেন্সি আমাদের থেকে জোরপূর্বক ভাবে স্বাক্ষর নিয়েছে যে আমরা নাকি টাকা পেয়ে গেছি। ভাই, আমরা পরিষ্কার ভাবে একটা কথা বলতে চাই, আমাদের মধ্যে সবাই তো শিক্ষিত না, সবাই তো লেখাপড়া বোঝে না। তারা একটা কাগজ দিয়ে বিভিন্ন ভাবে প্রলোভন দেখাইছে আপনাদের মালয়েশিয়া নিয়ে যাব, দেখিয়ে স্বাক্ষর নিয়েছে। কিন্তু তারা কিন্তু আসলেই যেটা সত্য কথা সেটা হলো তারা টাকা পেয়েছে এরকম একটা স্মারকলিপি তৈরি করে আমাদের স্বাক্ষর নিয়েছে। এই বিষয়ে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে আমরা আশা করি। আমাদের সর্বশেষ পরিষ্কার বার্তা, আমাদের আগামী মাসে 20 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে মালয়েশিয়া দিয়ে যেতে হবে। এই বিষয়ে যতক্ষণ পর্যন্ত সরকার থেকে ক্লিয়ার মেসেজ না পাচ্ছি আমরা রাজপথ ছাড়বো না। আমরা আমাদের দাবি একটাই, দাবিগুলো পয়েন্ট আকারে বলেন আরেকবার। দাবি মালয়েশিয়া থেকে অনুমোদন প্রাপ্ত যতগুলো হয়েছে সবাই যেতে হবে। আমরা আমাদের দাবিগুলো আমি আরো একবার বলছি, যাদের এই বিষয়ে মেন করা হয়েছে সবাইকে নিতে হবে। আমি আবারও একবার আমাদের দাবিগুলো আমি আবারও একবার পেশ করছি। দাবি নাম্বার 1, 2024 সালে সিন্ডিকেটের কারণে যারা যেতে পারেন, সংখ্যা যত হোক 20,000 কিংবা 30,000 প্রত্যেককে নিয়ে যেতে হবে। দাবি নাম্বার 2, যাদের ই ভিসা হয়েছে, ম্যানপাওয়ার হয়নি এবং যাদের সব হয়েছে
উভয়েই ভুক্তভোগী। প্রত্যেকে 5 থেকে 6 লক্ষ টাকা এজেন্সিকে দিয়েছে। অতএব প্রত্যেক জনকে নিয়ে যেতে হবে। দাবি নাম্বার 3, আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে আটকে পড়া সকল কর্মীদের নিয়ে যেতে হবে। দাবি নাম্বার 4, সরকার থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের আটকে পড়া কর্মীদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার দিন তারিখ নির্ধারণ করে একটি স্মারকলিপি না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না। মৃত্যু হয়, আমরা মরতেও প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা এখন সবাই জানতে পেরেছেন যে আমাদের এখানে সমাবেশ করার উদ্দেশ্য কি। আমার সবার কাছে আমার একটাই প্রশ্ন, আমাদের এটাই দোষ যে আমরা দেশকে উন্নত করতে চাই, আমরা সমাজকে বদলে দিতে চাই, আমরা দুর্নীতিকে বদলে দিতে চাই, আমরা সিন্ডিকেট নির্মূল করতে চাই। এটাই যদি আমাদের দোষ হয় তাহলে আমি বলবো যারা আসুন আমাকে মেরে ফেলো। কারণ একটা ভাই এখানে দাঁড়িয়ে আছে, যারা দাঁড়িয়ে আছে তারা শুধু বডিটাই দাঁড়িয়ে আছে, তাদের ভিতরে কেউ নাই। মা ঘরের ভিতরে মাই দেখতে পারে না, স্ত্রী দেখতে পারে না, ভাই দেখতে পারে না, রাস্তার মধ্যে দিয়ে কেউ হাঁটতে পারে না। ঋণের বোঝার জন্য 5 লক্ষ, 8 লক্ষ, 10 লক্ষ টাকা দিয়েছে, এখন 15 লক্ষ, 12 লক্ষ টাকা ঋণ হচ্ছে। এখন আমরা আমাদেরকে টাকার তারা প্রলোভন দেখাইছে সিন্ডিকেট থেকে, এজেন্সি থেকে, মন্ত্রণালয় থেকে। আমি এই পর্যন্ত মন্ত্রণালয় 4 থেকে 5 বার কথা বলেছি সৌর আলম স্যারের কাছ থেকে। তুমি আমাকে বলছে তোমরা লিস্ট দাও, আমরা টাকা তোমাদেরকে তুলে দিচ্ছি, কিন্তু তার কথায় আমরা তখন আশ্বাস পেয়েছিলাম, উনি বলছে তোমাদের টাকাও আমরা তুলে দেবো, তোমাদেরকে বিদেশে নিয়ে যাব। কিন্তু তারা আমাদেরকে এভাবে বলে তারা আমাদেরকে সময় পিছিয়েছে, তারা আমাদেরকে হতাশ করেছে, বারবার হতাশ করেছে। কারণ তাদের কথা আমাদের বিশ্বাস করা উচিত ছিল না। এই কারণে আমরা এত ক্ষতিগ্রস্ত। আমাদের এই ক্ষতিগ্রস্ততার দায়ভার কে নিবে? নিশ্চয়ই সরকারে নেওয়া উচিত। কেননা সরকার এখন পর্যন্ত সিন্ডিকেট নির্মূল করতে পারেনি, তাহলে সাধারণ প্রবাসীদের কি অবস্থা হবে? আপনাদের কাছে প্রশ্ন, এত ভুক্তভোগী তাদের স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে, নাকি সিন্ডিকেট নির্মূল করে এই দেশকে উন্নত এবং সারা বিশ্বের কাছে পরিচিত করতে চায়? তাদের একটাই দোষ, তারা সমাজকে বদলে দিতে চায়। সকল ভাইদের একটাই কথা, আগামী মাসের 20 তারিখের মধ্যে আমাদের একটাই দাবি থাকবে, আগামী 20 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি 20 তারিখের মধ্যে যদি আমাদেরকে নিয়ে নেওয়া যেতে পারে তাহলে আমরা যে কোনো জন্য প্রস্তুত আছি। ইনশাল্লাহ আমরা যে কোনো জন্য প্রস্তুত আছি। কারণ আমার অনেক ভাই আছে, আমরা এখন সংখ্যায় কিছু কম হলো, তারা টাকার জন্য ভাড়া দিয়ে পর্যন্ত এখানে আসতে পারিনি। তাদের অবস্থাটা এখন আপনি নির্ণয় করেন যে আমরা কোন পরিস্থিতিতে বসবাস করছি। আসসালামু আলাইকুম ভাই, আমাদের বলার মতন আর কোনো ভাষা নাই। কারণ আমরা যেমনটা শুনতে পাচ্ছি, বাড়ি বোর কাছে গেলে টাকা পাই না, বাবা মার কাছে গেলে বা টাকা পাই না, কিভাবে টাকা পাবো? মালয়েশিয়া ফেরত প্রবাসীরা তারা কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচিতে সমাজত করাচ্ছে, লোকজন আরো যোগ হচ্ছে। অনেকে কিন্তু টাকার অর্থের কারণে কিন্তু অনেকে ভাড়া নেই বলে আসতেও পারছে না, তাদের এমনটা মন্তব্য। আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে মালয়েশিয়া না পাঠালে তারা তাদের কঠোর অবস্থান নেবে বলে জানাচ্ছে। আমাদের দাবি একটাই, আমাদের মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা করুন। আমাদের ডাক্তার ইনুস সাহেব যদি বলে আমার এই ব্যাংকে দোস্ত, তার ছোটখাটো দোস্ত হয় আমরা শুনছি, যে সে যদি বলে দোস্ত আমার এই লোকগুলোকে তুমি নাও, আমরা সারাদিন সপ্তাহের ভিতরে আমাদের সবাইকে দিতে পারবো ইনশাআল্লাহ। ডাক্তার ইনুস আমি নেত্রকোনা থেকে আসছি। কথা বলে কে বলবে কথা একদম বলবে না, আমরা বাবার বাড়ি বগুড়া। আমরা বগুড়া, আমরা 6 লাখ করে টাকা দিছি দালালে। আমাদের লেজার কোনো খবর নাই, টাকাও ফেরত দেয়নি। আমরা খুব ভাই অসহায়, আমাদের পরিবার নিয়ে চলা খুব কঠিন হয়ে গেছে। এখন আমরা রাজপথে নেমে গেছি, দোরখালের জীবন দেব
তাও আমাদের একটা সরকার ব্যবস্থা করুক। আমরা চাই যে আমরা দেশ করব, কিন্তু এই সোনার দেশ আর করা হলো না ভাই। আমরা চাইছিলাম বিদেশ যে দেশ করব, আমাদের সন্তানরা মানুষ হবে, আমাদের কিছু হলো না ভাই। এখন আমাদের কি ব্যবস্থা, এটা একটা আমার সরকারের দাবি। আমরা চাই আমাদের মালয়েশিয়া যাওয়া হোক, না হয় টাকাটা ফেরত দেখ, কিন্তু সরকার কোনোটার দিকে উদ্যোগ লিখছে না। এখন আমরা কি করব? এখন আমরা অসহায় হয়ে এই রাস্তায় নামছি ভাই, এই রাস্তায় নামছি আমরা অসহায়, খুব অসহায়। দ্রুত না করলে ভাই আমাদের এখন ভিক্ষা থালা লওয়া লাগবো, তাছাড়া কোনো বুদ্ধি নাই। আমরা কি করবার? টাকা পয়সা দিয়ে সব ঋণ, এক পরিবারের সাথে 4-5 পরিবার মন করেন গেছে। আমরা এক পরিবার একজনের নিলেছি, ভাইয়ের নিলেছি, চাচার নিলেছি, এইভাবে মনে করেন যে আমরা টাকা নিয়ে আমরা এই ডালা লেগেছি। আমরা এখন কি করব? আমাদের অসহায়, এই সরকার আমাদের কোনো পদক্ষেপ নিচ্ছে না, কোনো এলাও করছে না। আমরা এখন কি অসহায় পড়ে আছি। আমরা সরকারের দাবি যে আমাদের একটা ব্যবস্থা করুক, এটাই আমাদের দাবি। আমাদের জীবন শেষ ভাই, এখন আমাদের জীবন যদি চলেও যায় তাও আমরা দ্বিধা করবো না। গাড়ি সব কিছু ব্লক করে দেওয়া দরকার হলে আমাদের পিছাতে যাক, এটাই আমরা ভালো। বলছে এই মুখ দেখাতে চাই না, তাকে অনাহারের মুখ আমরা দেখতে চাই না। এটা হলো বড় কষ্ট ভাই। ওয়ারের দিকে তাকে আর ঠিক থাকে ভাই না। আমার খুব কষ্ট, আমরা কষ্ট কিভাবে সই। আমার তো কষ্ট শোনার কোনো লোক নাই, চিৎকার করে বক ফাড়াল দেবো, তবু কোনো একজন লোক নাই যে ভাই যে তো আমরা কি হচ্ছে, এই কথা বলার লোক নাই এই দেশের মধ্যে। আমরা কি করবো এখন? আর আমাদের খুব দুঃখজনক ভাই, আমরা আর কিছু বলতে পারবো না ভাই। আমাদের সরকারের কাছে দাবি একটাই, আমাদের প্রধান তাই শুনে আমাদের একটা কিছু ব্যবস্থা করে, এটাই আমাদের সরকারের কাছে আশা, প্রধান উপদেষ্টার কাছে আশা, এটাই আমাদের, আর কিছু না। আমরা সবাই কষ্ট, সবাই ওই ভুক্তভোগীর মতো আছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কারণ বাজারে কিন্তু এখন অবস্থান করছে মালয়েশিয়া ফেরত প্রবাসীরা। তারা কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচিকে তারা এই কারণ বাজারে শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করার কারণে কিন্তু এই পাশটা কিন্তু এখন ব্লকেট হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর 1 লাখ টাকা আনলে 30,000 টাকার উপরে গঠিত হয়। লাইভে আছি। হ্যাঁ হ্যাঁ, কারণ বাজার মেন রোড ব্লক করছে।
ভাই আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভাই আমরা কেউ রাস্তা ছাড়বো না ভাই, দয়া করে। পারলে আমাদেরকে পুলিশে গুলিকে মেয়েগুলো পাই, রাস্তা ছাড়বো না ভাই। আপনার পরিচয়টা এবং আপনার এই বিস্তারিত বর্ণনাটা দিন, যে এই যে আপনি কতদিন যাবত এইভাবে আপনাকে ভোগান্তি পোয়াচ্ছেন, আপনার পরিচয় এবং এই যে আপনি কোন দেশ থেকে ফেরত এবং আপনার এই যে দাবিটা যদি বলতেন। আমাদের যে 18,000 লোক এখনো তো সবাই আসতে পারে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রনি মিয়া দিনাজপুর থেকে আসছিলাম। তো আমরা 31শে মে ফ্লাইট ইস্যু কারণে আমরা মালয়েশিয়ায় গমন করতে পারি নাই। তো দালাল পরবর্তীতে আমাদেরকে বারবার বলে যে পাঠায় না। মালেদের মধ্যে ইতিমধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আনোয়ার ইব্রাহিম দালাল এই যে আপনার থেকে কয় লক্ষ টাকা নিচ্ছে? 5 লক্ষ টাকা প্রায় জানুয়ারি সামনে 24 সালে জানুয়ারি মাসে দিয়েছি আমি। এই যে আপনার তো পরিবার আছে, এই টাকা মানে আপনাকে যে এই টাকা লোন করা বা আত্মীয় স্বজনকে ধার দেনা করা, এই প্রায় বলেন আমি 8 মাস থেকে ফ্লাইটের সময় আসার কথা বলছিল যে আমার 28শে মে ফ্লাইট, এখানে আসার পরে আমাকে ফ্লাইট দেওয়া হয় নাই। তারা আমার সাথে যোগাযোগ করার পরে তারা আমার সাথে যোগাযোগ করে আমি ব্যর্থ হই। কষ্ট মানে আজ পর্যন্ত আমি দীর্ঘ 8-9 মাস আমি বাড়িতে যাইতে পারিনি। হয়তো আত্মীয় স্বজনের টাকা চাপ দিচ্ছে বা গেলে টাকা চাবে, এই কারণে আমি বাড়িতে যাইনি, আমি ঢাকাতেই আছি। এই বাড়িতে নিজের পরিবারের সঙ্গে দেখা করতে পারতেছেন না, জিনিসটা খারাপ লাগে না? অবশ্যই খারাপ লাগে। সিন্ডিকেটের কালো হাত, সিন্ডিকেটের কালো হাত, সিন্ডিকেটের কালো হাত, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, সিন্ডিকেটের কালো হাত, সিন্ডিকেটের কালো হাত, সিন্ডিকেটের কালো হাত, সিন্ডিকেটের কালো হাত, দাবি মোদের একটাই, 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 সিন্ডিকেটের কালো হাত, 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 দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, আর সিন্ডিকেটের কালো হাত, সিন্ডিকেটের কালো হাত, সিন্ডিকেটের কালো হাত, সিন্ডিকেটের কালো হাত, আর সিন্ডিকেটের কালো হাত, দাবি মোদের একটাই, 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 মালয়েশিয়া যেতে চাই। আমি নেত্রকোনা জেলা পাহাড়টা থানা রায়পুর ইউনিয়ন। আমার মালয়েশিয়া যাওয়ার জন্যে আমি 6 লাখ টাকা দিয়েছি। আমাকে টিকিট দিয়েছে এয়ারপোর্ট থেকে, এয়ারপোর্টে টিকিট নিয়ে গিয়েছি, টিকিট ভুয়া টিকিট দিয়েছে। আমি মালয়েশিয়া যাইতে পারি নাই এখন পর্যন্ত আমি বাড়িতে যাইতে পারি নাই। আমি ঢাকাতে অবস্থান করছি ভাই, আমি ঢাকাতে অবস্থান করছি। বাড়ি যে কি করব, না পারছি মাকে খাওয়াতে, না পারছি সন্তানদের আদিকে খাওয়াতে, খুব কষ্টে ঘরে ক্যাশকাল, অভাবের সংসার, টাকা পয়সা ধার করে এনেছি, জমি জমা বিক্রি করেছি। মানুষের টাকা দিতে পারি না বলেই বাড়িতে যাইতে পারি নাই। অনেক মানুষের বাড়িতে আসতেছে, টাকার এতে আসতেছে, টাকা দিতে পারতেছে না। হাট বাজারে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না বলে ঢাকা অবস্থান করি, ঢাকাতে থাকি, ঢাকাতে রিক্সা মিস্কা চালায়া একবার সংসারটা চালাইতাছি। না
পারতাছি কাপড় চোপড় দিতে, না পারতাছি গোলাবারের লেখাপড়ার টাকা দিতে, না পারতাছি ঠিকমতো খাওয়া খাদ্য দিতে। আমাদের খুবই কষ্ট। আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের আকুদুল আবেদন, আমাদের যেভাবেই হোক মালয়েশিয়া এই ফেব্রুয়ারির 20 তারিখের ভিতরে আমাদের নিয়ে পৌঁছে দিতে হবে, নাহলে আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, আত্মহত্যা করতে হবে। আর কত সহ্য করব, আর কত ঢাকাতে পড়ে থাকবো, আর ঢাকাতে আর কত পড়ে থাকবো, এখন আর সহ্য হচ্ছে না। যেভাবে হোক আমাদের জন্য একটা ব্যবস্থা করুক। কষ্ট না করে কি করবো ভাই, বাড়ি যেয়ে কি করবো ভাই, বাড়ি যেয়ে কি করবো, মার কান্না, স্ত্রীর কান্না, সন্তানের কান্না, এ তো এখানে দূর থেকে সহ্য হয় না। কাছে যেয়ে কিভাবে সহ্য করব? কাছে গেলে তো আত্মহত্যা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা কি করব? দূর থেকে সহ্য না, কাছে গেলে তো সহ্য হবে না, কাছে গেলে তো মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। এর জন্য আমরা ঢাকায় পড়ে থাকি, ঢাকায় অবস্থান করতেছি। আমাদের নেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দাও, নাহলে আমাদের কোনো উপায় নেই। আমরা কিভাবে চলবো? পোলাপান নিয়ে, পোলাপানের দিকে চেয়ে, সরকার আমাদের মুখের দিকে চেয়ে, আমাদের গরিব মানুষের দিকে চেয়ে সরকার একটা ব্যবস্থা ফেব্রুয়ারির 20 তারিখের ভিতরে একটা ব্যবস্থা সিদ্ধান্ত যেন আজকের ভিতরে আমরা পাই, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমরা তিনবার গিয়েছি প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে, যাওয়ার পরে ওনার সাথে সাক্ষাৎ করতে পারি নাই। আমাদের কাগজপত্র ডকুমেন্ট জমা, আসিফ নজরুল স্যারের সাথে সাক্ষাৎ করতে পারি নাই, ওনাকে পাই নাই। যাই হোক, আমরা কাগজপত্র জমা দিয়ে আসছি, কিন্তু এই প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদেরকে একটু আশ্বস্ত করছিল প্রথম অবস্থায়, কিন্তু প্রথম অবস্থায় কথার সাথে পরের বার যখন কিছু যে কথা বলছে এই কথার সাথে কোনো মিল নেই। ভাই আমরা হতাশ হয়ে আজকে আমরা এই আন্দোলনে নেমেছি। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আমরা চাই বাংলাদেশ থেকে যেন আমাদেরকে 18,000-এর উপরে যারা আছি তাদেরকে অতি তাড়াতাড়ি যেন আমাদেরকে দেশের বাইরে পাঠায়। আমরা দেশের রেমিটেন্স যুদ্ধ হইতে চাই, আমরা দেশের বাংলাদেশের বাঘের চাকরা ঘুরাইতে চাই, উন্নয়ন করতে চাই, কিন্তু এই অবস্থা আমাদের পাসপোর্ট, ভিসা সব কিছু হয়েছে। মালয়েশিয়ার সরকার সব ডকুমেন্ট আমাদেরকে দিয়ে দিয়েছে যাওয়ার জন্য, কিন্তু তারপরেও আমাদেরকে কেন পাঠালো না এটা আমরা জানি না। আমাদের এটা প্রশ্ন, তারা কেন আমাদেরকে পাঠালো না? আমরা 5,40,000 করে টাকা দিয়েছি এবং এখানে সকলেই আমরা ঋণগ্রস্ত। কেউ বউয়ের গহনা বিক্রি করেছে, কেউ মার গহনা বিক্রি করেছে, বাবার জমি বন্ধক দিয়েছে, ঋণ উঠাইছে, কিন্তু এই 5,40,000 টাকা এখন 2 বছরে প্রায় আমাদের 7,00,000-8 লক্ষ টাকা হয়ে গেছে, আমরা দিতে পারতেছি না। আমাদের সংসারে এখন অভাব অনটন, আমাদের সংসারে এখন প্রতিদিন ঝগড়া, কিন্তু আমরা ওখানে ঝগড়া থামাবো নাকি টাকা ঋণ দিব আমরা কোনোটাই পারছি না। কিন্তু আমাদেরকে যদি আমাদের 4 দফার মধ্যে 20 ফেব্রুয়ারির ভিতরে যদি আমাদেরকে না পাঠায়, যদি প্রতিশ্রুতি না দেয়, আমরা এই রাজ করতে পারবো না। আমরা এখানে প্রয়োজনে মৃত্যুবরণ করব। আমাদের অনেক ভাইয়েরাই কাপড় নিয়ে আসছে। আমরা এই সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত এবং লিখিত তথ্য দিতে হবে আমাদেরকে, যে আমাদেরকে কখন কিভাবে নিবে নাকি আমাদেরকে অন্য রাষ্ট্রে পাঠাবে, এটা আমাদের সঠিক হইলে আমরা এখান থেকে আন্দোলন শেষ করবো, আর নয়তো আমাদের আন্দোলন একে চলবে। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, আমার বাড়ি নেত্রকোনা জেলা বারহাট্টা থানা।
দাবি মোদের একটাই, দাবি মোদের হাতে প্রথমে সাক্ষাৎ চাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, সাক্ষাৎ চাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই। আমরা হাসির সাথে সাক্ষাৎ চাই।